Hello student, welcome to GS Academy. I am Govindo. Student, তোমাদের উদ্ভিদ জগৎ বায়োলজির একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এর 1 নম্বর ক্লাস আমি করিয়েছিলাম, আজকে তার 2 নম্বর ক্লাস। ঠিক আছে, তো যারা আমাদের সায়েন্স স্পেশাল এসএসসি এবং রেলওয়ের জন্য পড়তে চাও তারা অবশ্যই কিন্তু জিএস একাডেমি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবে এবং সেখানে কিন্তু দেখবে যে সায়েন্স স্পেশাল কোর্স এসএসসি এবং রেলওয়ের জন্য প্রোভাইড করা হয়েছে। তো তোমরা কিন্তু সেখান থেকে পারচেস করে আমাদের কোর্সে এন্টার করতে পারো। দেখো, আমরা প্লান্ট কিংডমে গতদিন কি কি পড়েছি জাস্ট একটা রিক্যাপ হয়ে যাক। প্লান্ট কিংডমে আমি দেখেছিলাম যে প্লান্ট কিংডম অর্থাৎ উদ্ভিদ জগৎকে দুটো ভাগে মেইনলি ভাগ করা হয়েছিল, একটা ক্রিপ্টোগ্যামাস আর একটা ফেনেরোগ্যামাস, সপুষ্পক আর একটা অপুষ্পক। তাহলে ক্রিপ্টোগ্যামাস মানে যেটা কিনা অপুষ্পক, তো এই অপুষ্পকের মধ্যে দেখবে 3টে ভাগ ছিল, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। যার মধ্যে থ্যালোফাইটা আর ব্রায়োফাইটাটা আমি পড়িয়েছিলাম। থ্যালোফাইটাটার নামটা কেন থ্যালোফাইটা হয়েছে, কেননা থ্যালাসের মতন দেখতে, অর্থাৎ ওর শরীরে কিন্তু মূল, কাণ্ড, পাতা এইসব তুমি কিন্তু আলাদা করে চিহ্নিত করতে পারবে না। থালার মতন দেখতে, একটা থ্যালাসের মতন দেখতে। ঠিক আছে, এরপরে আমরা দেখেছিলাম ব্রায়োফাইটা, যেটাকে কিনা বলা হয়েছিল উদ্ভিদ জগতের অ্যাম্ফিবিয়ান অর্থাৎ উভচর, জলেও থাকে ডাঙায়ও থাকে। তো আমরা থ্যালোফাইটার ব্রায়োফাইটা অবধি আগের দিন পড়েছিলাম, আর আজকে আমরা টেরিডোফাইটাটা পড়ব। তো থ্যালোফাইটার মধ্যে আমরা দেখেছিলাম অ্যালগি আর ফাঙ্গি অর্থাৎ শৈবাল আর ছত্রাক, সেইগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আর এইদিকে যদি সপুষ্পকের দিকে দেখি তখন আমরা দেখব সপুষ্পকের দিকে দুটো ভাগ করা যেতে পারে, একটা জিমনোস্পার্ম, একটা অ্যাঞ্জিওস্পার্ম। সপুষ্পক মানে কি? সপুষ্পক মানে হলো ফুল, বীজ, ফল এগুলো সব পাওয়া যাবে, তাদেরকে সপুষ্পক। আর এই দিকের মানে ক্রিপ্টোগ্যামাস, যেগুলো তোমাদের এখানে একটা ডায়াগ্রাম আছে দেখতে পাচ্ছ, এই ক্রিপ্টোগ্যাম যেটা, এদের কিন্তু ফুল, ফল, বীজ কিছুই পাওয়া যায় না। কিন্তু ফেনেরোগ্যাম যেটা অর্থাৎ সপুষ্পক, এদের ফুল, ফল, বীজের মধ্যে কিছু না কিছু উপস্থিত থাকে। যার মধ্যে জিমনোস্পার্ম যেটা, এখানে কিন্তু ফুল থাকে না, অর্থাৎ ব্যক্তবীজী যেটা, সেখানে কিন্তু ফুল থাকে না, বীজ থাকে। অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে কি ফুল, ফল, বীজ সবই থাকে। ঠিক আছে, এগুলো এবার পরবর্তীতে আলোচনা করব। এইবার আমার মেন যে টপিকটা ছিল গতদিন, সেটা হলো থ্যালোফাইটা আর ব্রায়োফাইটা। থ্যালোফাইটার মধ্যে আমরা ফাঙ্গি, অ্যালগি দুটো পড়েছি। ফাঙ্গি, অ্যালগি যখন সিম্বায়োস মানে একসাথে থাকে তখন লাইকেন বলে, লাইকেনটা সম্পর্কে আমরা পড়েছিলাম। ব্রায়োফাইটাও পড়েছিলাম। আচ্ছা, শুধুমাত্র গতদিন বাকি গেছিল, আমি বলছিলাম অ্যালগির রিপ্রোডাকশন অর্থাৎ শৈবালের জনন সম্পর্কে একটুখানি তোমাদের শেখাবো। তাহলে পয়েন্ট করো প্রথমে শৈবালের জনন। শৈবালের জনন। আচ্ছা, শৈবালের জননকে আমরা মূলত 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো ভেজিটেটিভ প্রোপাগেশন বা অঙ্গজ জনন, একটা হলো ভেজিটেটিভ প্রোপাগেশন, বা অঙ্গজ জনন। ঠিক আছে, এই ভেজিটেটিভ প্রোপাগেশন যেটা, এটা কিসের মাধ্যমে হয়, এই টার্মগুলো তোমাকে মনে রাখতে হবে। কিসের মাধ্যমে হয়? হারমোগন, হারমোগন, অ্যাকিনেট, আর ফ্রাগমেন্টেশন।
এই বায়োলজিক্যাল টার্মগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। ভেজিটেটিভ প্রোপাগেশন, এটা এইগুলোর মাধ্যমে ঘটে, এদের মাধ্যমে ঘটে, তাই লিখে দাও, এর মাধ্যমে সম্পন্ন হয়। এর থেকে বেশি ডিটেলস আর কিছু জানার দরকার নেই, তুমি শুধুমাত্র এই টার্মগুলো একটু মনে রাখবে, হারমোগন, অ্যাকিনেট, এই দুটো মনে রাখবে। আর ফ্র্যাগমেন্টেশন তো আগে পরবর্তীতে পড়তেই হবে তোমাকে, আরো অনেক কিছু এর উপরে। 2 নম্বর, এদের ক্ষেত্রে যে জননটা দেখা যায় সেটা হলো অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। বা অযৌন জনন, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, এইটা কিসের মাধ্যমে হয়? এটা জুওস্পোরের মাধ্যমে হয়। কিসের মাধ্যমে হয় শুধু সেইগুলো মনে রাখতে হবে তোমাকে। জুওস্পোর্স, এন্ডোস্পোর্স, এন্ডোস্পোর্স, হিপনোস্পোর্স, হিপনোস্পোর্স, অটোস্পোর্স, এইগুলো তুমি লিখতে পারো। ঠিক আছে, এদের মাধ্যমে হয়। আর 3 নম্বর, যৌন জনন অর্থাৎ সেক্সুয়াল রিপ্রোডাকশন, যৌন জনন। সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন। যৌন জননটা শৈবালের ক্ষেত্রে মূলত 3 প্রকারের হয়। 3 প্রকারের হয়। 1 নম্বর আমি বলবো আইসোগ্যামি। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট টার্ম, এগুলো তোমাকে কিন্তু জানতে হবে এই বিষয়টা কি, আইসোগ্যামি কি, অ্যানিসোগ্যামি কি, উগ্যামি কি। হ্যাঁ, আইসোগ্যামি, ঠিক আছে। আইসো শব্দের অর্থ কি? সমান। আইসো শব্দের অর্থ কি? সমান। আচ্ছা, আইসোগ্যামি কখন হবে? যখন দুটো সেম সাইজের গ্যামেট কিন্তু তোমার ফিউশন যদি ঘটে, সেম সাইজের যে গ্যামেট, তাহলে আমি লিখবো সেম সাইজের গ্যামেট, একই আকারের গ্যামেট, অর্থাৎ গ্যামেট বা জনন কোষের যদি ফিউশন ঘটে তাহলেই এটা হবে সেম সাইজের গ্যামেটস এর ফিউশন। ফিউশন ঘটবে, একই সাইজের দুটো গ্যামেটের কিন্তু ফিউশন ঘটবে আইসোগ্যামির ক্ষেত্রে। এই শুধুমাত্র এইটুকু জিনিসই তোমাকে মনে রাখতে হবে আইসোগ্যামি কথার অর্থটা কি। আচ্ছা, আইসোগ্যামির পরে 2 নম্বর আমি লিখবো অ্যানিসোগ্যামি। অ্যানিসোগ্যামি এই টার্মটা কখন ঘটবে? এই ধরনের জননটা, সেক্সুয়াল জনন কখন ঘটবে? যখন ডিফারেন্ট টাইপের বা ডিসিমিলার সাইজের গ্যামেটসের ফিউশন ঘটবে। আর লাস্ট হলো উগ্যামি। 3 প্রকার যৌন জনন দেখা যায়, আর একটা হলো উগ্যামি।
এই জিনিসগুলো কি, এগুলো তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে, কেননা এর উপরে ডাইরেক্ট কোশ্চেন আসে কিন্তু পরীক্ষায়। উগ্যামি কি, এরকমই ডাইরেক্ট কোশ্চেন হয়। আচ্ছা, উগ্যামি হবে যখন কিনা একটা পুং গ্যামেট আর একটা স্ত্রী গ্যামেটের মধ্যে মিলন ঘটবে, কিন্তু যেখানে কিনা যে ফিমেল গ্যামেট যেটা, সেটা নন মোটাইল হবে, অর্থাৎ সেটা কিন্তু নড়াচড়া করবে না। মানে স্ত্রী গ্যামেট যেটা, মানে সেটা স্থির থাকবে, স্ত্রী গ্যামেটটা স্থির থাকবে, আর পুং গ্যামেটটা এসে ওর সাথে এসে ফিউশন ঘটাবে, ঠিক আছে? তাহলে সেটাকে কিন্তু উগ্যামি বলবো। তাহলে আমি বলবো নন মোটাইল, অর্থাৎ যেটা কিনা স্থির স্থির ফিমেল গ্যামেট স্ত্রী জনন কোষের সাথে, স্ত্রী গ্যামেটের সাথে সাথে চলমান পুং গ্যামেটের মিলন, পুং গ্যামেটের মিলন ঘটে, মিলন ঘটে। এই জিনিসটাই তোমার উগ্যামি নামে পরিচিত, ঠিক আছে? তো শৈবালের জনন এই টপিকটুকু একটুখানি বাকি ছিল। এই জায়গা থেকে মাঝে মধ্যে কোশ্চেন কিন্তু তোমার বায়োলজিতে করে, এই জায়গাটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে শৈবালের ক্ষেত্রে জনন 3 প্রকার: ভেজিটেটিভ প্রপাগেশন বা অঙ্গজ জনন, সেটা কিসের মাধ্যমে সম্পন্ন হয়? হারমোবোন, অ্যাকিনেট আর হারমোবোন আর ফ্রাগমেন্টেশন বা খণ্ডীয় আবরণ, ঠিক আছে? 2 নম্বর কি? অযৌন জনন। অযৌন জননটা কিসের মাধ্যমে সম্পন্ন হয়? জুস্পোর, এন্ডোস্পোর, হিপনোস্পোর, তারপরে অটোস্পোর এর মাধ্যমে সম্পন্ন হয়। আর 3 নম্বর যে জননটা, সেটা হলো তোমার যৌন জনন অর্থাৎ সেক্সুয়াল রিপ্রোডাকশন। এইটা আবার 3 ভাগে বিভক্ত: আইসোগ্যামি, অ্যানিসোগ্যামি, উগ্যামি। আইসোগ্যামি কি জিনিস? আইসো কথার অর্থ হলো সমান, সমান ধরনের গ্যামেট, দুটো গ্যামেটের যদি ফিউশন অর্থাৎ মিলন যদি ঘটে তাহলে আইসোগ্যামি। যদি দুটো ভিন্ন সাইজের গ্যামেটের মিলন ঘটে তাহলে সেটা হলো অ্যানিসোগ্যামি। আর উগ্যামির ক্ষেত্রে কি? উগ্যামি শব্দটার অর্থ হলো যখন কিনা একটা স্থির স্ত্রী গ্যামেটের সাথে যদি একটা চলমান পুং গ্যামেটের মিলন ঘটে, তখন সেই বিষয়টাই আমরা জানি যে উগ্যামি নামে পরিচিত, ঠিক আছে? এই হলো বিষয়। আর ব্রায়োফাইটার ক্ষেত্রে কি হবে? ব্রায়োফাইটার ক্ষেত্রে কিন্তু তোমার দুটো কিন্তু পৃথক ওদের সেক্সুয়াল যে অঙ্গটা সেটা কিন্তু আছে। একটা হলো তোমার আর্কিগোনিয়াম আর একটা হলো তোমার অ্যানথ্রিডিয়াম, অর্থাৎ পুংস্তবক স্ত্রীস্তবক, এটা কিন্তু আছে। এইবার আমরা ডাইরেক্ট চলে আসছি আজকে টেরিডোফাইটা। তাহলে পয়েন্ট করছি আমি টেরিডোফাইটা। টেরিডোফাইট, ঠিক আছে? টেরিডোফাইটা এইটা কি? এইগুলো সব কিন্তু অপুষ্পকেরই এক একটা ভাগ, ঠিক আছে? টেরিডোফাইটা। তো এই টেরিডোফাইটা এতক্ষণ কিন্তু আমরা দেখছিলাম ব্রায়োফাইটা, তারপরে তোমার ব্রায়োফাইটা, আর হলো প্রথমে যেটা ছিল ব্রায়োফাইটা, আর একটা কি ছিল? থ্যালোফাইটা। এরা দুজনই কিন্তু, থ্যালোফাইটা তো পুরোপুরি জলের মধ্যেই থাকে, আর ব্রায়োফাইটা কিন্তু জল আর স্থল দুটোতেই থাকে। কিন্তু টেরিডোফাইটা প্রথম যে প্লান্ট, এটাই তোমার কিন্তু বলতে পারবো যে ল্যান্ড প্লান্ট। এটাই হলো ফার্স্ট ল্যান্ড প্লান্ট অফ প্লান্ট গ্রুপ, এটা বলতে পারো। মানে উদ্ভিদ জগতের প্রথম স্থলজ উদ্ভিদ হলো টেরিডোফাইটা। আর এর শরীরে কিন্তু তুমি দেখবে
এতক্ষণ কিন্তু দেখেছিলে জাইলেম ফ্লোয়েম অনুপস্থিত কিন্তু ছিল, কিন্তু এর ক্ষেত্রে ভাস্কুলার সিস্টেম অর্থাৎ জাইলেম ফ্লোয়েম কিন্তু উপস্থিত থাকে। অর্থাৎ জাইলেম আর ফ্লোয়েম উপস্থিত। আচ্ছা, এর পরবর্তী পয়েন্ট হিসেবে তুমি লিখতে পারো, মানে এই তোমাকে যদি এরকম কোশ্চেন করে একমাত্র ক্রিপ্টোগ্যামাস যার মধ্যে কিন্তু ভাস্কুলার সিস্টেম উপস্থিত সেটা হলো টেরিডোফাইটা, অনলি ক্রিপ্টোগ্যামাস। তাহলে এই জায়গাটায় আমি লিখে দিলাম অনলি অপুষ্পক, 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 একমাত্র অপুষ্পক যার মধ্যে তোমার ভাস্কুলার সিস্টেম উপস্থিত সেটা হলো তোমার কি টেরিডোফাইটা। কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে, একটু খেয়াল রাখতে হবে এটা। আচ্ছা, এরপরে টেরিডোফাইটা থেকে আর খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমি লিখি। এদের যে জননটা সেটা সম্পন্ন হয় স্পোর ফর্মেশনের মাধ্যমে, অর্থাৎ রেণু উৎপাদনের মাধ্যমে কিন্তু। হ্যাঁ, সম্পন্ন হয় স্পোর ফর্মেশন, ইংলিশে লিখে দিই, অর্থাৎ রেণু উৎপাদনের মাধ্যমে। এদের শরীরে কিন্তু তুমি মানে স্টেম, লিভস অ্যান্ড রুটস এগুলো সব কিন্তু দেখতে পারবে, ঠিক আছে। এক্সাম্পল হিসাবে তুমি যদি এক্সাম্পল নাও, মার্সিলিয়া, মার্সিলিয়া, অ্যাজোলা, জেড, এটা অ্যাজোলা। আচ্ছা, অ্যাজোলা কি এক প্রকারের ফার্ন, তাই না? অ্যাজোলা কি এক প্রকার ফার্ন? অ্যাজোলা, টেরিস, টেরিস, সেলাজিনেল্লা, এই উদাহরণগুলো আসতে পারে, যার মধ্যে তুমি একটা নোট করে লিখবে ফার্ন যেটা, এইটা কিন্তু শৌখিনী জিনিসপত্র তো ইয়েতে কিন্তু মানে অর্থাৎ অর্নামেন্টাল ওয়ার্কে কিন্তু ফার্নটা ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে এখানে লিখব ফার্ন is used in ornamental ওয়ার্ক। এটা দেখতে এতটা সুন্দর যে এটা সাজানোর কাজে কিন্তু ফার্ন ব্যবহার করা হয়, ঠিক আছে।
আচ্ছা, আর একটা কোশ্চেন তোমার এখান থেকে আসতে পারে, নোট হিসাবে তোমাকে লিখে দিই। এই যে ফান্ড যেটা, এদের কিন্তু ফান্ড বা তোমার টেরিডোফাইটাকেই পুরোপুরি বলি, টেরিডোফাইটাই বলি, যে এদের কিন্তু উদ্ভিদ গোষ্ঠীর সরীসৃপ বলা হয়। ঠিক আছে, এদের উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে সরীসৃপ বলা হয়। ঠিক আছে, এটা পরীক্ষায় আসতে পারে, পড়লেও চলবে, যদিও তবুও লিখে রাখো। এদের উদ্ভিদ গোষ্ঠীর সরীসৃপ অর্থাৎ বলা হয়। আচ্ছা, টেরিডোফাইটা সম্পর্কে আর এক্সট্রা কিছু তোমার পরীক্ষায় আসার মতন কিছু নেই। ঠিক আছে, আচ্ছা, টেরিডোফাইটা শেষ, ব্রায়োফাইটা টেরিডোফাইটা হয়ে গেল। এইবার তাহলে আমরা পুরোপুরি চলে আসবো ফেনেরোগ্যামাস অর্থাৎ সপুষ্পকের ক্ষেত্রে। ফেনেরোগ্যামাস অর্থাৎ সপুষ্পক, এদের ক্ষেত্রে কি দেখা যায়, এদের মূল বৈশিষ্ট্য কি? সিড, এদের সিড অবশ্যই থাকবে, সিড বেয়ারিং প্লান্ট। এরা হলো সিড বেয়ারিং প্লান্টস। এদের মধ্যে ফুল দেখা যায়, আবার কিছুতে দেখা যায় না, সেটা বলছি আমি পরে। মেন যে বিষয়, এদের সিড থাকবে কিন্তু। হ্যাঁ, ফ্লাওয়ার ফাউন্ড লিখতে পারো, ফ্লাওয়ার ফাউন্ড। আর এই হলো ফেনোরোগ্যামাস। ফেনোরোগ্যামাস এটা আবার দুই ভাগে বিভক্ত, তাই তো? এরা দুটি ভাগে বিভক্ত। এরকম ভাবে লিখে 1 নম্বর দিয়ে এর ভিতরেই, বা এ বি সি ডি দিয়ে, এ বি দিয়ে লিখি। হ্যাঁ, এ দিয়ে লিখি জিমনোস্পার্ম অর্থাৎ ব্যক্তবীজী। জিম্নো কথার অর্থ কিন্তু হলো খোলা, ন্যাকেট, অর্থাৎ পুরোপুরি খোলা। আর স্পার্ম কথার অর্থ হলো বীজ। তাহলে জিমনোস্পার্ম কথার অর্থ হলো ব্যক্তবীজী। এর অর্থ কি? ব্যক্তবীজী বা ন্যাকেড সিড। এর অর্থ কি? ন্যাকেড সিড। মানে এদের যে ওভিউল যেটা, সেটা কিন্তু কভার্ড থাকে না। ঠিক আছে, ওভিউলটা, তাহলে এর মানে কি? ন্যাকেড সিড পদার্থ ওভিউল, ডিম্বাণু যেটা, ওভিউল কিন্তু ওভারির মধ্যে কভার থাকে না, ন্যাকেড সিড। ঠিক আছে, এদের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য কি? এদের হলো ফুল দেখা যায় না কিন্তু, ফ্লাওয়ারলেস প্লান্ট আমি বলছিলাম। ফ্লাওয়ারলেস প্লান্ট কিন্তু এছাড়া তুমি লিখতে পারো দ্যাট ফ্লাওয়ারলেস প্লান্ট দ্যাট প্রডিউস সিডস, যেটা কিন্তু তোমার বীজ উৎপন্ন করে।
এবং এই যে সিড যেটা, এটা কিন্তু কার মধ্যে, ওভারির মধ্যে এনক্লোজ থাকে না। সিডস আর নট enclosed by ovary। গর্ভাশয়ের মধ্যে এটা কিন্তু এদের সিড বা বীজটা কিন্তু এনক্লোজ থাকে না, খোলা অবস্থায় থাকে, ঠিক আছে। আচ্ছা, এদের ক্ষেত্রে এরা এভারগ্রিন প্লান্ট হয়, এছাড়া উডি প্লান্ট হতে হয়, এটাও লিখতে পারো তুমি। এখান থেকে ভালো কাঠ পাওয়া যায়, হ্যাঁ, উডি প্লান্ট। এভারগ্রিন প্লান্ট বলতে পারি। মানে চিরহরিত, মানে সারা বছরই মানে সবুজ পাতায় আচ্ছাদন থাকে, এভারগ্রিন প্লান্ট। উডি প্লান্ট বা কাষ্ঠযুক্ত, মানে কাষ্ঠীয় গাছ কিন্তু, হ্যাঁ, এর থেকে ভালো 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 মানের কাঠ পাওয়া যায় তোমাদের। এর মধ্যে তুমি বলতে পারো যে সিডার, যেটা CEDAR, সিডার গাছ। তারপর স্প্রুচ, SPRUC, স্প্রুচ। সাইকাস, পাইন গাছ, এটাও খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষায় তো তোমার পাইন এসে গেছে মনে করো, বলবে যে পাইন হলো এক প্রকার কি ধরনের উদ্ভিদ, জিমনোস্পার্ম। বহুবার এসেছে, একবার দুবার না, বহুবার এসেছে। এছাড়া আর কি আসতে পারে, পাইনই আসবে, সিডার, স্প্রুস, সাইকাস, পাইন, এ কটাই মনে রেখো। আর একটা উদাহরণ লিখে রাখো, এটাও খুব ভালো। EPHDR, এফেড্রা, এই কটা কিন্তু মুখস্থ রাখতে হবে। এফেড্রাটাও পরীক্ষায় এসেছে, এফেড্রা গাছটা ব্যক্তবীজির মধ্যে পড়ে, ঠিক আছে। এছাড়া এর মধ্যে আর তুমি লিখতে পারো কিছু, নোট করে লিখতে পারো। নোট করে কি লিখবে, নোট করে 1 নম্বর দিয়ে লেখো টলেস্ট জিমনোস্পার্ম, সব থেকে মানে লম্বা জিমনোস্পার্মের উদাহরণ। টলেস্ট জিমনোস্পার্ম পরীক্ষায় বহুবার এসেছে, অর্থাৎ সবচেয়ে উঁচু ব্যক্তবীজী উদ্ভিদের নাম। বাংলায় যারা যারা লিখছো লিখে নেবে, জিমনোস্পার্ম, সবচেয়ে বড় যে ব্যক্তবীজী উদ্ভিদ তার নাম হলো সিকোয়া, SEQUOIA, সিকোয়া। সিকোয়া হলো সব থেকে বড় কিন্তু জিমনোস্পার্ম। সিকোয়া যদি অপশনে না থাকে তাহলে কি থাকবে, রেডউড ট্রি, রডোডেন্ড্রন, রেডউড ট্রি, বা রডোডেন্ড্রন। তো একই দুটোরই অপর নাম, ঠিক আছে। সিকোয়াটাই থাকে বেশিরভাগ, হ্যাঁ, পরীক্ষায় কিন্তু। 2 নম্বর কোশ্চেন যেটা হলো টলেস্ট যতক্ষণ হলো, তাহলে স্মলেস্টটাও পড়তে হবে, SMALLEST, স্মলেস্ট জিমনোস্পার্ম। এর উদাহরণ লেখো, জামিয়া, ZAMIA, জামিয়া পিগমা, PYGMAEA, পিগমা। জামিয়া পিগমা হলো সব থেকে ছোট জিমনোস্পার্মের উদাহরণ। তো টলেস্টটা পরীক্ষায় এসে গেছে, স্মলেস্টটা আসেনি, আসতেই পারে যখন তখন। নোট করে তুমি আর একটা তুমি কথা লিখতে পারো, জিমনোস্পার্ম অর্থাৎ তোমার ব্যক্তবীজী সংক্রান্ত যে পড়াশোনা তাকে কিন্তু জিমনোলজি বলে। আর এই জিমনোলজি যেটা, অর্থাৎ ব্যক্তবীজী সম্পর্কে যারা অধ্যয়ন করে, তাদের মধ্যে যে ফেমাস যে ব্যক্তি
মানে ফাদার অফ জিমনোলজি কাকে বলে? পরীক্ষায় আসলে আসতে পারে, নাও আসতে পারে, তাহলে তুমি এক্সট্রা ভাবে লিখে রাখো ফাদার অফ জিমনোলজি। জিমনো ফাদার অফ জিমনোলজি চ্যাম্বারলিন। চ্যাম্বারলিন একে বলা হয় ফাদার অফ জিমনোলজি। ফাদার অফ ইন্ডিয়ান জিমনোলজি যদি জিজ্ঞাসা করে, মানে ভারতীয় জনক যদি বলে, তাহলে হলো এভি ডোগরা হয়। তো এত কিছু জানার দরকার নেই, এইটুকু জানলেই মোটামুটি হয়ে যাবে তোমাদের। আচ্ছা, এরপরে আমি জিমনোস্পার্ম সম্পর্কে এক্সট্রা আর কিছু তোমার বলার নেই। আচ্ছা, এখান থেকে দুই একটা এক্সট্রা কোশ্চেন তোমার পরীক্ষায় আসে। একটা পরীক্ষা আসে যে পাইন যে গাছটা, জিমনোস্পার্মের একটা উদাহরণ, PINE পাইন। এই জিমনোস্পার্মের সাথে এর সাথে সিম্বায়োটিক রিলেশনে কে থাকে, এর সাথে অ্যাসোসিয়েশন হিসেবে কে থাকে? তাহলে উত্তর লিখব এর সাথে মাইকোরাজা, এর সাথে মাইকোরাইজা। এ কিন্তু অ্যাসোসিয়েশনে থাকে, হ্যাঁ। অর্থাৎ সহাবস্থানে থাকে। ঠিক আছে, পাইন গাছের সাথে। আচ্ছা, এছাড়া তোমাদের সিকোয়া তো টলেস্ট্রি হয়ে গেল এগুলো। আর এছাড়া আর কি পড়তে পারো? না, এছাড়া আর কিছু পড়তে হবে না তোমার। এবার চলে আসি অ্যাঞ্জিওস্পার্ম। ANGIOSPERM অ্যাঞ্জিওস্পার্ম, অর্থাৎ গুপ্তবীজি। গুপ্তবীজি। আচ্ছা, গুপ্তবীজির মধ্যে কিন্তু ফুল দেখা যায়, হ্যাঁ, ফ্লাওয়ার ফাউন্ড। এদের মধ্যে ফুল দেখা যায়, এটা হলো একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ফ্লাওয়ারিং প্লান্ট। এবং এদের ক্ষেত্রে ওভিউলস যেটা, সেটা এনক্লোজড বাই ওভারি, অর্থাৎ এদের ক্ষেত্রে যে ওভিউলস বা সিড যেটা, সেটা কিন্তু এনক্লোজ থাকে। তো লিখবো ইন হুইচ ওভিউলস বা সিড যেটা enclosed by ovary। ঠিক আছে, ওভারি বা ফ্রুটের মধ্যে কিন্তু ওটা এনক্লোজ থাকে, ঠিক আছে। তো জানোই এই ওভারিটাই তো ফ্রুটে পরিণত হয়, তার মধ্যে কিন্তু বীজটা কিন্তু এনক্লোজ থাকে, তাই তো। আচ্ছা, এছাড়া এখান থেকে আর তোমার গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, সেটা আমি তো বলছি তোমার। এখান থেকে কিছু আরো এক্সট্রা কথা লিখে নাও। লার্জেস্ট অ্যাঞ্জিওস্পার্ম, সব থেকে বড়, লার্জেস্ট অ্যাঞ্জিওস্পার্ম, ANGIOSPER, লার্জেস্ট অ্যাঞ্জিওস্পার্ম অর্থাৎ সব থেকে বড় গুপ্তবীজির উদাহরণ কি? সব থেকে বড় গুপ্তবীজির উদাহরণ হলো ইউক্লিপটাস। তোমরা নাম শুনেছো ইউক্লিপটাসের? YP
টি ইউএস ইউক্যালিপটাস। ইউক্যালিপটাস। আর সব থেকে ছোট যদি বলি অ্যাঞ্জিওস্পার্ম, স্মলেস্ট, অ্যাঞ্জিওস্পার্ম সব থেকে ছোট তোমার গুপ্তবীজের উদাহরণ হলো উলফিয়া। পরীক্ষায় আসবে এইগুলো। উলফিয়া, ঠিক আছে। এইবার সবচেয়ে ভিভিআই পয়েন্ট একটা, সেটা কি? সেটা হলো অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে তোমরা কিন্তু ডবল ফার্টিলাইজেশন বা ট্রিপল ফিউশন দেখবে কিন্তু, ঠিক আছে। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এদের ক্ষেত্রে এই কোশ্চেন বহুবার পরীক্ষায় এসেছে যে কাদের ক্ষেত্রে দ্বিনিষেক, এদের ক্ষেত্রে দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন বা ট্রিপল ফিউশন বলে এটাকে। এবার ট্রিপল ফিউশন দেখা যায়, খুব গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, এর উপরে বেস করে আরো কিছু দু একটা কোশ্চেন তৈরি হতে পারে, তো সেগুলো তো আমরা লিখবই। আচ্ছা, এই অ্যাঞ্জিওস্পার্মকে আবার পরবর্তীকালে দেখবে যে দুভাগে ভাগ করা হবে। তো দুভাগে যেটা ভাগ করব, একটা হলো মনোকট আর একটা হলো ডাইকট, অর্থাৎ একবীজপত্রী আর দ্বিবীজপত্রী, ঠিক আছে। এইভাবে কিন্তু ভাগ করব অ্যাঞ্জিওস্পার্মকে। তো আমরা এখন যে মেন বিষয়টা সেটা হলো দ্বিনিষেক। এই বিষয়টা কিন্তু একটু বুঝতে চাই, দ্বিনিষেক কি। তো ডবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক কি সেটা একটুখানি জাস্ট এখানে দেখতেই পাচ্ছ, তোমাদের একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে ডবল ফার্টিলাইজেশনের। তো আমাদের যে এখানে একটা ফুলের অংশ দেয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে উপরে কি থাকে, পোলেন গ্রেইন। যে পোলেন গ্রেইন থেকে পোলেন টিউবের মাধ্যমে আসে, এবং এই পোলেন টিউব যেটা তৈরি হয় তার মধ্যে দিয়ে কিন্তু স্পার্মটা ঢোকে, এবং সেই স্পার্ম কোথায় আসে সেইগুলো তো তোমাদের এখনই শেখাবো। ওভারিতে আসে, তাই তো। স্পার্মটা কোথায় ঢোকে? ওভারি। ওভারিতে এসে কোথায় কোথায় যায়, যে দুখানা স্পার্ম তৈরি হয় সেই দুখানা স্পার্ম কোথায় কোথায় যায় সেটা একটু তোমাকে জানতে হবে। একটা স্পার্ম আসে, দেখো ভালো করে, একটা স্পার্ম তোমার এই এক্সেলে কিন্তু ফার্টিলাইজ করে, আরেকটা স্পার্ম সেন্ট্রাল নিউক্লি, এই পোলার নিউক্লিয়াসে গিয়ে ফার্টিলাইজ করে। যে পোলার নিউক্লি যেটা মাঝখানে দেখানো রয়েছে না, এইখানে কিন্তু ফার্টিলাইজ করে, ঠিক আছে। আর একটা কোথায়, এইখানে ফার্টিলাইজ করে, কি বলছে সেটা, তার নাম হলো এক্সেল, ঠিক আছে। তাহলে স্পাম, এই যে স্পামের দেখা যাচ্ছে, দেখেছো স্পাম দিয়ে দেখাচ্ছে না, এই যে স্পাম কিন্তু এই যে একটা কোথায় যাচ্ছে, কালো তীর চিহ্ন দিয়ে দেখো, ভিতরের যে ইয়েটা রয়েছে এক্সেল, সেখানে কিন্তু ফার্টিলাইজ করছে। আর একটা যে লাল ডট দিয়ে যে আরেকটা তোমার স্পাম দেখাচ্ছে, এটা কালো দিয়ে দেখাচ্ছে ভিতরে গিয়ে ফার্টিলাইজ করছে, অর্থাৎ ভিতরের যেটা সেটাকে বলা হয় পোলার নিউক্লি, এখানে গিয়ে তোমার ফার্টিলাইজ করছে। ফার্টিলাইজ করার ফলে দেখো যেটা এক্সেলের সাথে ফার্টিলাইজ করলো, এই যে ভিতরে যেটা দেখো এই জায়গাটা করে, তাই না, এই জায়গাটা যে লাল আর সবুজ দূরে দেখানো রয়েছে না, এই যে এক্সেল যেটা দেখো, অ্যাকচুয়ালি স্পার্ম যেটা আসে সেটা কি, এন হ্যাপ্লয়েড, তাই না, হ্যাপ্লয়েড স্পার্ম হ্যাপ্লয়েড। তাহলে দুটো স্পার্ম আসছে, তার মানে দুখানা এন যুক্ত নিউক্লিয়াস ঢুকলো, স্পার্ম ঢুকলো। এবং এক্সেল নিজেও কিন্তু হ্যাপ্লয়েড, এক্সেল যেটা এটাও কিন্তু হ্যাপ্লয়েড,
তাহলে হ্যাপ্লয়েড কোষ, তাহলে দুটো হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটলো এই জায়গাটায়, তাই এখানে 2n টু এন তৈরি হচ্ছে, অর্থাৎ জাইগোট তৈরি হচ্ছে। এটাকে আমরা কি বলবো? জাইগোট। তাহলে একটা স্পার্ম যেটা কিনা এক্সেল এর সাথে ফার্টিলাইজ করলো এবং উৎপন্ন করলো কি জাইগোট, এবং সেই জাইগোট কত? 2n কিন্তু নিউক্লিয়াস যুক্ত। আর আরেকটা যেটা স্পার্ম, অর্থাৎ এন যুক্ত স্পার্ম, হ্যাপ্লয়েড যুক্ত স্পার্ম, সেটা কিন্তু কার সাথে ফার্টিলাইজ করলো? সেটা হলো পোলার নিউক্লিয়াস এর সাথে কিন্তু তোমার ফার্টিলাইজ করলো। কিন্তু পোলার নিউক্লিয়াসের সংখ্যা কিন্তু দুটো, দেখতেই পাচ্ছ এই যে ছবিতে দেখানো রয়েছে, দুটো। অর্থাৎ এই পোলার নিউক্লিয়াস কিন্তু 2n যুক্ত। কত? 2n যুক্ত। আর একটা স্পার্ম আবার গিয়েছে, তাহলে মোট কত হয়ে গেল? 3n। তাহলে 3n যুক্ত কি তৈরি করছে? এটা এন্ডোস্পার্ম তৈরি করছে। তাহলে একটা হলো জাইগোট উৎপন্ন করছে আর একটা এন্ডোস্পার্ম তৈরি করছে। এই এন্ডোস্পার্ম যেটা তৈরি করছে, এটা পরবর্তীকালে কি করে? ভ্রূণের কিন্তু পোষণে সাহায্য করে। এন্ডোস্পার্মটা কি করে? ভ্রূণের পোষণে সাহায্য করে। আর জাইগোট থেকে কিন্তু পরবর্তীকালে ভ্রূণ তৈরি হয়, তাই তো? এই জিনিসগুলো জানি আমরা। এই জাইগোট যে তৈরির বিষয়টা, এটাকে বলা হয় সিনগ্যামি। আর এন্ডোস্পার্ম তৈরির যে বিষয়টা, এটাকে বলা হয় ট্রিপল ফিউশন। এর উপরে কোশ্চেন ডাইরেক্ট পরীক্ষা আসে, তার জন্য আমি একটুখানি এক্সট্রা ভাবে তোমাকে লিখে দিচ্ছি। দেখো এখানে কি সুন্দর করে লেখা আছে ডবল ফার্টিলাইজেশন সম্পর্কে। ডবল ফার্টিলাইজেশন ইনভলভস টু স্পার্ম সেল, মানে এখানে দুখানা স্পার্ম সেল অর্থাৎ শুক্রাণু কোষ কিন্তু যুক্ত আছে, যেখানে ওয়ান কি করছে, মানে এই দুখানা স্পার্মের মধ্যে ওয়ান কি করছে? ফার্টিলাইজ করছে এক্স সেলকে, লাল কালি দিয়ে করা আছে এক্স সেলকে, টু ফর্ম দ্য জাইগোট। তোমাকে মনে রাখতে হবে কিন্তু ডবল ফার্টিলাইজেশনে একটা স্পার্ম যেটা এক্সেল এর সাথে ফার্টিলাইজ করে, সেটা কি উৎপন্ন করে? উত্তর কি হবে? জাইগোট। সাথে সাথে উত্তর কি করে দেবে? জাইগোট। আর দা আদার, মানে আর একটা যে স্পার্ম রয়েছে, ওটা ফিউজেস হচ্ছে, অর্থাৎ ওটা ফার্টিলাইজ করছে কার সাথে? পোলার নিউক্লিয়াসের সাথে, পোলার নিউক্লিয়াস সাথে, যেটা 2n যুক্ত, তাই না? পোলার নিউক্লিয়াসের সংখ্যা কত? 2n। এবং মানে ডিপ্লয়েড কোষ কিন্তু, হ্যাঁ, পোলার নিউক্লিয়াস কিন্তু ডিপ্লয়েড টাইপের, আর এক্সেল কিন্তু হ্যাপ্লয়েড। মনে রাখতে হবে এই কথাগুলো, আমার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এই কথাগুলো। এই পোলার নিউক্লিয়াসের সাথে যখন ও মানে ফিউজ করছে, তখন ও তৈরি করছে এন্ডোস্পার্ম। আচ্ছা, এন্ডোস্পার্ম কিন্তু 3n যুক্ত, মনে থাকবে। এন্ডোস্পার্ম পরীক্ষা আসে। এন্ডোস্পার্ম যেটা ভ্রূণের পোষণে সাহায্য করে, এটা কত মানে কি কেমন টাইপের? এটা হলো 3n, অর্থাৎ ট্রিপ্লয়েড টাইপের। হ্যাঁ, এর থেকে দেখবে হিউজ পরিমাণে কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারে তৈরি হয়েছে। ঠিক আছে, আমিও দেখাবো তোমাদের আস্তে আস্তে। আফটার ফার্টিলাইজেশন কি বলছে? আফটার ফার্টিলাইজেশন দ্য ফার্টিলাইজড ওভিউল, অর্থাৎ যে তোমার এক্সেল যেটা ফার্টিলাইজড ওভিউল ফর্ম সিড, ওটাই বীজ তৈরি করে। ঠিক আছে, while the tissue of the ovary, মানে গর্ভাশয়ের যে টিস্যু, সেটা কিন্তু বিকাম ফ্রুটে পরিণত হয়। তাহলে ওভারিটা কিসে পরিণত হচ্ছে? ফলে পরিণত হয়ে যাচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর ওভিউল যেটা, সেটা কিসে পরিণত হচ্ছে? সিডে। এখান থেকেও ডাইরেক্ট কোশ্চেন আসছে যে ডিম্বাণু কিসে পরিণত হচ্ছে? সিড, বীজে পরিণত হচ্ছে। ওভিউল সিডে, ওভারি ফলে। এই কথাটাও যেন মাথায় থাকে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যে মেন বিষয়গুলো আমি বুঝতে পারলাম, সেইগুলো জাস্ট আমি একটুখানি তোমাকে চার্ট করে দেখিয়ে দিচ্ছি। একটা দুটো মেল গ্যামেট তৈরি হচ্ছে, তাই না? মেল গ্যামেট, দুটো স্পার্ম সেল, যেটা মেল গ্যামেট, দুটো, তার মধ্যে একটা কি করে? একটা হলো এক্সেল, এক্সেল এন যুক্ত, তাই না? এর সাথে আচ্ছা, মেল গ্যামেট ও নিজেও এন যুক্ত, মানে হ্যাপ্লয়েড কোষ এরা সব। এরা যখন ফিউজ করছে তখন তৈরি হচ্ছে জাইগোট। কথাটা মনে থাকবে, কি তৈরি করছে? জাইগোট। আমার সাথে সাথে তুমি একবার করে উচ্চারণ করবে, তাহলে বিষয়গুলো মনে থাকবে ভালো। হ্যাঁ, তুমি একবার বলতে থাকবে এই কথাগুলো। জাইগোট। তাহলে জাইগোট কেমন প্রকৃতির? তুমি বলবে ডিপ্লয়েড, অর্থাৎ 2n প্রকৃতির। হ্যাঁ, 2n প্রকৃতির।
এই যে প্রক্রিয়া এটাকে কি বলে, পরীক্ষা আসবে, এটাকেই বলা হয় সিনগ্যামি। এটাকে কি বলে ভাই? সিনগ্যামি বলে, SYNGAMY, সিনগ্যামি বলে। আর 2 নম্বর যে মেল গ্যামেট, যেটা 2 নম্বর মেল গ্যামেট, এটা হ্যাঁ সেকেন্ড মেল গ্যামেট, যেটা এটাও কি হ্যাপ্লয়েড যুক্ত। এইটা কার সাথে ফিউজ করছে? এইটা করছে পোলার নিউক্লি, পোলার নিউক্লি। পোলার নিউক্লি, আচ্ছা পোলার নিউক্লি কেমন প্রকৃতির? ডিপ্লয়েড প্রকৃতির, 2n প্রকৃতির, ঠিক আছে, দুটো নিউক্লিয়াস থাকে। তাহলে মেল গ্যামেট যেটা 2 নাম্বার, সেটা পোলার নিউক্লিয়াসের সাথে ফিউজ করে কি উৎপন্ন করবে? এন্ডোস্পার্ম, প্রাইমারি এন্ডোস্পার্ম বলতে পারো, বা শুধু এন্ডোস্পার্মও বলতে পারো, যেটা কিন্তু ভ্রূণের পোষণে সাহায্য করে। এইটা ট্রিপ্লয়েড প্রকৃতির, পরীক্ষা আসবে, এটা ট্রিপ্লয়েড এন্ডোস্পার্ম। কেমন? ট্রিপ্লয়েড, ট্রিপ্লয়েড প্রকৃতির। আচ্ছা, ভ্রূণের পোষণে সাহায্য করে। আর এই যে জিনিসটা, এই প্রক্রিয়াটা কি নামে পরিচিত? আগেরটা সিনগ্যামি, আর এটা হলো ট্রিপল ফিউশন। এটাই কি নামে পরিচিত? ট্রিপল ফিউশন। আশা করি তোমরা এইটুকু বিষয় বুঝতে পারো, ঠিক আছে। তাহলে একটা হলো জাইগোট, আর একটা কি উৎপন্ন করলো? এন্ডোস্পার্ম। এই কথাগুলো মাথায় রাখবে। আচ্ছা, এইবার আমি বলছি যে অ্যাঞ্জিওস্পার্ম অর্থাৎ গুপ্তবীজী যে উদ্ভিদ, তাতে যে বীজপত্র থাকে, সেই বীজপত্রের উপর ভিত্তি করে, তাহলে বীজপত্র বলে পয়েন্ট করো, কটিলেডন বলে, হ্যাঁ কটিলেডন। কটিলেডন বা বীজপত্র কি? ও আরেকটা যেটা, সেটা কিন্তু একটু মনে রাখতে হবে এই জায়গাটায় তোমাকে আরেকটা স্টার মেরে কথা বলে দিই। ওভারি কিসে পরিণত হচ্ছে? ওভারি ফ্রুটে পরিণত হচ্ছে। আর ওভিউল, এটা কিন্তু সিডে পরিণত হচ্ছে, বীজে পরিণত হচ্ছে। হ্যাঁ, এগুলো দেখবে প্রিভিয়াস ইয়ারে ভীষণ পরিমাণে এসেছে। এই টার্মগুলো তোমাকে কিন্তু মনে রাখতে হবে। সিনগ্যামি, ট্রিপল ফিউশন, এই কথাগুলো তোমাকে ভালোভাবে মাথায় রাখতে হবে। আচ্ছা, কটিলেডন। কটিলেডন কি বলবো? কটিলেডনের সংজ্ঞা যদি লিখি, তাহলে লিখবে এনভেলপ স্ট্রাকচার, ENVELOPE, এনভেলপ লাইক স্ট্রাকচার on plant embryos in seed. ঠিক আছে, এইটাই 2 প্রকারের হয়। এই এনভেলপটা বা এই কটিলেডনটা 2 প্রকারের হয়। একটা হলো তোমার মনোকট, আর একটা হলো ডাইকট। এটা হলো ডাইকট, এক বীজপত্রী আর দ্বিবীজপত্রী। তুমি যদি বাংলা লেখো, এদিকে লিখবে এক বীজপত্রী, আর ওদিকে লিখবে দ্বিবীজপত্রী, লিখে নিবে, ঠিক আছে। দেখো, এই মনোকটের ক্ষেত্রে কি করব? একটা মাত্র বীজপত্র দেখা যায়, তাই তো, ওয়ান কটিলেডন ফাউন্ড। তাহলে লিখবো ওয়ানলি ওয়ান কটিলেডন ফাউন্ড। আর এইদিকে লিখবো 2 কটিলেডন ফাউন্ড।
এখানে একটাই বীজপত্র দেখা যায় আর ওখানে ডবল বীজপত্র দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, এদের ক্ষেত্রে ক্যাম্বিয়াম ইজ অ্যাবসেন্ট লেখো ইন ভাস্কুলার বান্ডিল, অর্থাৎ ওই যে ভাস্কুলার যে বান্ডিলটা, তো জাইলেম ফ্লোয়েমে ক্যাম্বিয়াম কলা কিন্তু থাকে না, ঠিক আছে। তাহলে লিখবে ক্যাম্বিয়াম, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, হ্যাঁ। ক্যাম্বিয়াম মনোকট, মনোকটের মধ্যে তোমরা তো জানো ধান গম এগুলা তো সব মনোকট। ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম ইজ অ্যাবসেন্ট ইন ভাস্কুলার বান্ডিল ভাস্কুলার বান্ডিল। আর এদের ক্ষেত্রে ক্যাম্বিয়াম কিন্তু উপস্থিত থাকে, ঠিক আছে। এদের ক্ষেত্রে ফাউন্ড হয়, অ্যাবসেন্ট এখানে ফাউন্ড হয়, এই জিনিসটা ফাউন্ড হয়। আচ্ছা, এইদিকে লিখবে অ্যাডভেন্টিটিয়াস রুট দেখা যায় কিন্তু এদের, হ্যাঁ, অর্থাৎ গুচ্ছমূল টাইপের দেখা যায়। ADVENTIOUS, অ্যাডভেন্টিটিয়াস রুট, অর্থাৎ বাংলায় লিখবে গুচ্ছমূল দেখা যায়। গুচ্ছমূল দেখা যায়। আর এদিকে লিখবে ট্যাপ রুট দেখা যায়, প্রধান মূল, ট্যাপ রুট বা প্রধান মূল ফাউন্ড, প্রধান মূল দেখা যায়। আচ্ছা, এদের ক্ষেত্রে ডাম্বেল শেপ, ডাম্বেল শেপ, হ্যাঁ, ডাম্বেল টাইপের, মানে এই রকম টাইপের দেখতে, এই ডাম্বেল শেপ টাইপের গার্ড সেল দেখা যায়, ঠিক আছে। ডাম্বেল শেপ টাইপের গার্ড সেল দেখা যায়। তাহলে লিখবে শেপ guard cell are present. ডাম্বেল আকারের গার্ড সেল, এটা কিন্তু তোমাদের গার্ড কোষ দেখা যায় কিন্তু, হ্যাঁ। আর এদের ক্ষেত্রে কি দেখা যায়? এদের ক্ষেত্রে দেখা যায় কিডনি শেপ গার্ড সেল, কিডনি, কিডনি শেপড গার্ড সেল ফাউন্ড। আচ্ছা, এই গার্ড সেল তো তোমরা পড়েছো, গার্ড সেল কোথায় থাকে? পাতায় থাকে গার্ড সেল, তাই না? তাহলে এর ক্ষেত্রে ডাম্বেল টাইপের দেখতে হবে আর ওর ক্ষেত্রে কিডনি টাইপের দেখতে হবে, ঠিক আছে। এই হলো বিষয়। আচ্ছা, উদাহরণ লিখতে হবে, এবার কিছু এক্সাম্পল লিখে দিই। এক্সাম্পল, মনোকটের ক্ষেত্রে এক্সাম্পল হিসেবে তুমি লিখতে পারো হুইট, হুইট। আচ্ছা, হুইটের বিজ্ঞানসম্মত নাম পরীক্ষা আসতে পারে, তুমি একটু লিখে রাখো। ট্রিটিকাম, TRITICUM, ট্রিটিকাম ভালগার,
ট্রিটিকাম ভালগার। আচ্ছা, হুইট লিখলাম, তো আরো কিছু উদাহরণ লেখার দরকার। তাহলে পরের ইয়েতে চলে যাই। এগুলো সবই মনোকটের উদাহরণ লিখবো। হ্যাঁ, মনোকটের আরো উদাহরণ লিখছি, এক্সাম্পল। আরো এক্সাম্পল কি লিখবো? মেইজ, ঠিক আছে। রাইস, এর বিজ্ঞানসম্মত নাম আসতে পারে ধানের বিজ্ঞানসম্মত নাম কি? ওরাইজা স্যাটাইভা, ও আর ওয়াই জেড এ, ওরাইজা, এস এ টি আই ভি এ, ওরাইজা স্যাটাইভা। এটা একটু মুখস্থ রাখবে। ব্যানানা, পরীক্ষায় সিএইচএসএল একবার এসেছিল ব্যানানার বিজ্ঞানসম্মত নাম, তাই আমি কোনো কিছু বাদ দিয়ে যাচ্ছি না, বুঝেছো? এমন একটা নোটস তোমাকে বানিয়ে দিচ্ছি যেটা পড়ে গেলেই তুমি মোটামুটি পরীক্ষায় একদম লেভেলটা অনেকের থেকে উন্নত হয়ে যাবে। আমি বলবো না যে সব কমন পাবে, কিন্তু আমি বলবো যে লেভেলটা অনেকের থেকে উন্নত হয়ে যাবে এরকম একটা যদি তোমার নোটস তোমার হাতে থাকে। ব্যানানা, এর বিজ্ঞানসম্মত নাম মুসা প্যারাডিসিকা, পি এ আর এ ডি আই এস আই এ সি এ, প্যারাডিসিকা। মুসা প্যারাডিসিকা হলো ব্যানানা অর্থাৎ কলার বিজ্ঞানসম্মত নাম। এটা কিন্তু একবার সিএইচএসএল এসেছিল। হ্যাঁ, এবার ডাইকটের কিছু উদাহরণ আমরা লিখব। ডাইকটের ক্ষেত্রে এক্সাম্পল লিখি, এখানে একটু জায়গা আছে। ডাইকটের ক্ষেত্রে ডাইকট অর্থাৎ দুটো বীজপত্র দেখা যায় পি, ছোলা যেটা, তাহলে পি এর যে বিজ্ঞানসম্মত নাম এটাও পরীক্ষা আসতে পারে পিসিয়াম স্যাটাইভাম, পি আই এস ইউ এম, পিসিয়াম স্যাটাইভাম, এস এ টি আই ভি ইউ এম, পিসিয়াম স্যাটাইভাম। এছাড়া পটেটো পরীক্ষা এসেছে প্রিভিয়াস ইয়ারে, দেখবে পটেটো কত বীজপত্র যুক্ত। হ্যাঁ, পটেটো কিন্তু এক বীজপত্র যুক্ত, পটেটো এক বীজপত্র যুক্ত। এর হলো বিজ্ঞানসম্মত নাম লেখো সোলা, এসও এল এ এন ইউ এম, সোলানাম রুবেরোসাম, আর ইউ বিই আর ও এস ইউ এম, রুবেরোসাম, সোলানাম রুবেরোসাম। হ্যাঁ, পটেটোর বিজ্ঞানসম্মত নাম, এটা পরীক্ষায় আসতে পারে। আরো তুমি যেগুলো পরীক্ষায় পাবে, পটেটো পরীক্ষায় এসেছে রোজ কিন্তু ডাইকটের মধ্যে আসবে। হ্যাঁ, ডাইকটের মধ্যে আসবে গোলাপ, আর ও এসি, রোজ। যার বিজ্ঞানসম্মত নামও পরীক্ষায় এসেছে কিন্তু রোজা ইন্ডিকা। সূর্যমুখী পরীক্ষা আসবে, সূর্যমুখী কত বীজপত্র যুক্ত? দ্বিবীজপত্র যুক্ত। সূর্যমুখী, গোলাপ এরা সব দ্বিবীজপত্র, এটা কিন্তু পরীক্ষায় আসবে। তাহলে সানফ্লাওয়ার। দেখো, যেগুলো পরীক্ষা আসবে মূলত সেগুলোকে আমি বেশি জোর দিয়ে লিখলাম, ঠিক আছে? বাকি তো তোমরা মোটামুটি পড়েছো। অ্যাপেল, ম্যাঙ্গো এরা তো তোমার দ্বিবীজপত্র যুক্ত হবেই, তাহলে এগুলো লিখেই রাখতে পারো, অ্যাপেল, ম্যাঙ্গো, ঠিক আছে? আচ্ছা, তো এই হলো আমাদের আজকের টপিকটা যেটা ছিল। এইবার আমি কিছু প্রশ্ন নিয়েছি, যে প্রশ্নগুলো এই চ্যাপ্টারের উপরে খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে। তো প্রত্যেকটা প্রশ্ন তোমরা করবার চেষ্টা করো এবং কতটুকু পারো তোমরা কতগুলো করতে সেটাও একটুখানি চেক করো। আচ্ছা, উদ্ভিদ জগতে কিন্তু প্রচুর প্রশ্ন আছে এমসিকিউ। ইউটিউবে কিন্তু সব দেওয়া হবে না। তোমরা যদি পুরোপুরি সম্পূর্ণ পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে তোমরা কিন্তু
কোর্সে যদি এন্টার করো তাহলে দেখবে যে প্রত্যেকটা জিনিস পুরো সুন্দরভাবে ডেসক্রিপটিভ বর্ণনা যেমন দেয়া আছে, প্লাস এই যে আমি যা করছি সমস্ত ওয়ার্কের পিডিএফ পেয়ে যাবে, প্লাস কি পাবে, সমস্ত যে কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসেছে সেটা বাইলিঙ্গুয়াল হিসাবে একদম কনসেপচুয়ালি সাজিয়ে বাইলিঙ্গুয়াল হিসাবে তোমাদের কিন্তু পিডিএফ আকারে ওখানে প্রোভাইড করা থাকবে, ঠিক আছে। এবং সেখানে অ্যান্সার কি দাগানোই থাকবে, তুমি জাস্ট প্রিন্ট আউট করবে এবং পড়াশোনা করবে, তাহলেই তুমি একদম আমাদের অফলাইন ব্যাচের স্টুডেন্টের মতন রেডি হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো প্রথম যে কোশ্চেনটা সেটা কিন্তু 2023-এর সিজিএল টায়ার 2-তে এসেছে। কি হলো সেই কোশ্চেনটা একটু দেখে নাও। বলছে যে সমস্ত উদ্ভিদের শরীরে গঠন ভালোভাবে পৃথক নয়, আচ্ছা গঠন ভালোভাবে পৃথক নয় তার মানে কি, থ্যালোফাইটা। গঠন পৃথক নয় মানে কি, থ্যালোফাইটা, তাই না। থ্যালোফাইটা হলো থ্যালাসের মতন দেখতে, গঠন পৃথক নয় মানে কি, মূল কাণ্ড পাতা এসব বুঝতে পারবে না, সবই একই রকম দেখতে হবে। এই গ্রুপের উদ্ভিদকে সাধারণত কি বলে, শৈবাল বলা হয়, আর জলজ হয় এরা সাধারণত, তাই তো, জলজ। আচ্ছা এখান থেকে আমি কি কি দেখেছিলাম, জলজ কারা কারা ছিল, জলজ ছিল এই থ্যালোফাইটাটা, জলজ ছিল, ব্রায়োফাইটাটা জলজ প্লাস হলো তোমার স্থলজ, দুটোই হতে পারে, তার জন্য এটাকে অ্যাম্ফিবিয়ান বলেছিলাম। আর টেরিডোফাইটা যেটা, এটা প্রথম স্থলজ প্রাণী, প্রথম স্থলজ প্রাণী। দেখছো পুরো কনসেপ্ট তোমার পুরোপুরি ক্লিয়ার করাই আছে আগে থেকেই, বেশ। এর পরের কোশ্চেনে চলে আসছি, নিচের কোনটি সালোক সংশ্লেষে সক্ষম জলজ জীবের একটি বিচিত্র দল। তাহলে এর মধ্যে সালোক সংশ্লেষে সক্ষম, তুমি বলবে সালোক সংশ্লেষে সক্ষমই তো দেখছিলাম শৈবাল, তাই না। সালোক সংশ্লেষে সক্ষম শৈবাল মানে হলো যেটা সায়ানোব্যাকটেরিয়া যেগুলো সেইগুলোই তো, ক্লোরোফাইসি, যেটা ক্লোরোফাইসি শৈবাল যেগুলো, হ্যাঁ ওরা ওরা কিন্তু হলো তোমার সালোক সংশ্লেষে সক্ষম, হ্যাঁ শৈবাল। যেটা হলো তোমার থ্যালোফাইটার মধ্যে দুটো ভাগ ছিল না, একটা অ্যালগি আর একটা ফাঙ্গি, অ্যালগি আর একটা ফাঙ্গি। তো এই অ্যালগি যেটা, এটা কিন্তু সালোক সংশ্লেষে সক্ষম, ঠিক আছে। এর পরের কোশ্চেনে আসবো, 2-এর এ দাগে বলছে যে ড্যাশ সদস্যদের বলা হয় সবুজ শৈবাল, আর এই সবুজ শৈবাল গুলোই হলো তোমার অ্যাকচুয়ালি সালোক সংশ্লেষে সক্ষম। সবুজ শৈবাল কাকে বলা হয়, ক্লোরোফাইসি। ক্লোরোফাইসি মানে ক্লোরোফিল যুক্ত, তাই না, ক্লোরোফাইসি। এরা হলো তোমার সবুজ শৈবালের মধ্যে আসে, আর এরাই কিন্তু সালোক সংশ্লেষে সক্ষম। চলে আসছি 2-এর বি দাগের কোশ্চেন, সবুজ শৈবাল সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক। কি বলছে সবুজ শৈবাল সম্পর্কে কোন বিবৃতি বলছে, শৈবাল অর্থাৎ অ্যালগিদের ক্ষেত্রে কি দেখা যায়, বলছে সবুজ শ্যাওলাগুলির সাধারণত একটি নরম কোষ প্রাচীর থাকে যা পেকটোজের একটি ভিতরের স্তর। আচ্ছা অ্যাকচুয়ালি যে শৈবাল যেটা, ওটা ডিপ্লোপ্লাস্টিক টাইপের হয়, অর্থাৎ ডিপ্লোপ্লাস্টিক মানে 2 স্তরযুক্ত কোষ প্রাচীর থাকে এদের, হ্যাঁ আমি আগে একটু বলেই নি তোমাকে, 2 স্তরযুক্ত কোষ প্রাচীর থাকে। একটা ভিতরে যেটা থাকে সেটা হলো সেলুলোজ দ্বারা গঠিত, সেলুলোজ দ্বারা গঠিত, আর বাইরে যেটা থাকে সেটা হলো পেকটোজ, পেকটোজ দ্বারা গঠিত। তাহলে এই অনুযায়ী কোন অপশনটা খাটছে একটু দেখে নাও তো, প্রোটিনের ভিতরের স্তর, ফাইবার একটি, না এটা না। আচ্ছা বলছে সবুজ শৈবালগুলিতে সাধারণত সেলুলোজের একটি, হ্যাঁ এই যে সেলুলোজের একটি অভ্যন্তরীণ স্তর আর পেকটোজের একটি বাইরের স্তর দ্বারা গঠিত একটা শক্ত কোষ প্রাচীর থাকে। তাহলে অপশন সি হলো আমার এখানে সঠিক উত্তর, হ্যাঁ। আচ্ছা চলে আসি তার পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে, বেশিরভাগ ক্লোরোফাইসি, ক্লোরোফাইসি মানে যেটা সবুজ শৈবাল, সবুজ শৈবাল, হ্যাঁ এর এক বা একাধিক স্টোরেজ বডি থাকে, এদের নাকি এক বা একাধিক স্টোরেজ বডি থাকে যা নাকি ক্লোরোপ্লাস্টে অবস্থিত থাকে। তাহলে ক্লোরোফাইসি মানে ক্লোরোফিল আছে, আর ক্লোরোফিলের যে ক্লোরোপ্লাস্ট সেখানে কি থাকে, একাধিক স্টোরেজ বডি। এটাদের কি বলে, এই স্টোরেজ বডিকে কি মানে কল্ড কি বলে, এই স্টোরেজ বডিকে কি বলে, ঠিক আছে। স্টোরেজ বডি হলে যাকে বলে কি, তাই তো, এটা হলো কোশ্চেন। একে বলে পাইরেনয়েড, একে কি বলে, পাইরেনয়েড। এই দেখো তোমাকে এই যে বেগুনি কালারের যে অংশটা দেখছো না, এইটাই হলো সেই জায়গাটা যেটা কিন্তু স্টোরেজ বডি হিসাবে পরিচিত। এই দেখো এখানে লেখা রয়েছে পাইরেনয়েড বলা হয় এই জিনিসটাকে, বেগুনি বর্ণের যে অংশটা এটাই হলো পাইরেনয়েড, ঠিক আছে। এই হলো তোমার একটা ক্লামাইডোমোনাস, ক্লামাইডোমোনাস একটা সবুজ শৈবাল, তার একটা ছবি কিন্তু এখানে দেখানো রয়েছে, ঠিক আছে। চলে আসছি তার পরের কোশ্চেনে।
তারপরের কোশ্চেন কি বলছে, 3 দাগেরটা বলছে যে নীল সবুজ শ্যাওলাগুলো যেমন অ্যানাবিনা অ্যাজোলার পাতায় বাস করে, অ্যানাবিনা অ্যাজোলার পাতায় বাস করে একটি মিষ্টি জলের ফার্ন যা নিম্নলিখিত কোন সম্পর্ক তৈরি করে। এরা যেহেতু সহজীবী সম্পর্ক, যেহেতু অন্যের পাতায় যেহেতু বাস করছে তাহলে সহজীবী অর্থাৎ সিম্বায়োটিক রিলেশন কিন্তু এরা তৈরি করে। তারপরে 4 দাগের কোশ্চেনটা কি বলছে, একটি সামুদ্রিক শৈবাল শনাক্ত করুন যা খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। তাহলে খাদ্য হিসাবে ব্যবহৃত হয় একটা সামুদ্রিক শৈবাল যার নাম হলো সার্গাসাম। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, 1 না 2-3 বার কিন্তু পরীক্ষা এসেছে এই কোশ্চেনটা। হ্যাঁ, সার্গাসাম। আচ্ছা, তারপরে বলছে একটা হলো ম্যাচ করতে দিয়েছে কলাম এ আর কলাম বি, কলাম এ আর কলাম বি যদি মেলাতে হয় তাহলে দেখো নীল সবুজ শৈবাল এটা কোথায় যাবে, নীল সবুজ শৈবালকে তোমরা বলেছিলে সায়ানোব্যাকটেরিয়া, তাই না? নীল সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া, এটা নীল সবুজ শৈবাল, ঠিক আছে? তাহলে সায়ানোব্যাকটেরিয়া গেল। আচ্ছা, লাল শৈবাল মানে কি, রোডোফাইসি লাল শৈবাল। আচ্ছা, রোডোফাইসি। তারপরে বি গেল লাল শৈবাল। সবুজ শৈবাল যেটা সেটা হলো সবুজ শৈবালের মধ্যে ক্লামাইডোমোনাস, সবুজ শৈবাল হলো ক্লামাইডোমোনাস সবুজ শৈবাল। আর নীল সবুজ শৈবাল কিন্তু দেখবে এক্সট্রা ভাবে আমি লিখিয়েছিলাম, নীল সবুজ শৈবালটা দেখবে এক্সট্রা ভাবে নোট করে লিখিয়েছিলাম, সেখানে দেখবে লেখা আছে সায়ানোব্যাকটেরিয়া, ঠিক আছে? উদাহরণ লেখা আছে। তাহলে সবুজ শৈবালের মধ্যে ক্লামাইডোমোনাস আসবে, আর বাদামি শৈবালের মধ্যে কি আসবে, সার্গাসাম। সার্গাসাম যাবে বাদামি শৈবালের ক্ষেত্রে। তাহলে অপশন কোনটা, অপশন এটা সি মিলছে, অপশন সি হলো এখানে কারেক্ট অ্যান্সার। 84 তারপরের কোশ্চেন কি বলছে, কোনটি একটি বহুকোষী ফিলামেন্টাস সবুজ শ্যাওলা, ফিলামেন্ট যুক্ত সবুজ শ্যাওলা যা নলাকার কোষের পাতলা শাখাবিহীন শৃঙ্খল নিয়ে গঠিত, নদী আর পুকুরের পৃষ্ঠের কাছে ভাসমান থাকে। এই হলো গুরুত্বপূর্ণ পয়েন্ট, নদী আর পুকুরের পৃষ্ঠের কাছে ভাসমান অবস্থায় পাওয়া যায়, এরা হলো স্পাইরোগাইরা, ফ্লাজেলা যুক্ত স্পাইরোগাইরা, ফ্লাজেলা যুক্ত স্পাইরোগাইরা, মনে থাকে জানো, ঠিক আছে? তো আজকের ক্লাস আমার এই পর্যন্তই, 6টা কোশ্চেন আমি নিয়েছি। পরবর্তী আরো যদি ভিডিও তোমরা পেতে চাও, পুরো ফুল সলিউশন মানে সমস্ত এমসিকিউ, প্রচুর এমসিকিউ আছে এই চ্যাপ্টার থেকে, প্রচুর এমসিকিউ এসেছে। আর ফুল যদি নোটস যদি তুমি পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু জিএস একাডেমি অ্যাপ্লিকেশন তোমরা ডাউনলোড করবে। কোনো রকম সমস্যা হলে তোমরা আমাকে ফোন করতে পারো, 9734419357 এই নম্বরে ফোন করতে পারো, ঠিক আছে? এই নম্বরে ফোন করেও তুমি কিন্তু যে কোনো সমস্যার সমাধান করতে পারো, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।